আসসালামু আলাইকুম প্রিয় মানবিক বিভাগের শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। উদ্ভাসের মানবিক পাঠশালার আজকের ক্লাসে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় অনুমান নিয়ে। আমরা জানি যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে সত্য অর্জন করা বা সত্যকে জানা, এবং সত্যকে অর্জন করার একটি অন্যতম মাধ্যম বা উপায় হচ্ছে কিন্তু অনুমান। আজকের ক্লাসে আমরা অনুমান কাকে বলে, অনুমানের সংজ্ঞা, অনুমানের উদ্দেশ্য এবং অনুমানের প্রকারভেদ সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলো অনুমান কাকে বলে বা অনুমানের সংজ্ঞা নিয়ে যদি কথা বলি, সেটা হতে পারে কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভের যে মানসিক প্রক্রিয়া, তাকেই কিন্তু বলা হচ্ছে অনুমান। অর্থাৎ একটা অনুমান গঠনের ক্ষেত্রে আমাদের দুইটি উপাদান থাকে। একটা হচ্ছে জানা তথ্য, এবং সেইটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা একটি অজানা তথ্য লাভ করব। তাই একটি জানা তথ্যের উপর ভিত্তি করে একটি অজানা তথ্য লাভের যে মানসিক প্রক্রিয়া, তাকেই কিন্তু বলা হচ্ছে অনুমান। এক্ষেত্রে একটি প্রশ্ন বারবারই কিন্তু আসলে এমসিকিউ বা বহু নির্বাচনীতে এসে থাকে যে অনুমান তাহলে কি ধরনের প্রক্রিয়া। অনুমান একটি মানসিক প্রক্রিয়া, অর্থাৎ মনে মনে একটা জানা তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা অপর একটি অজানা তথ্য লাভের চেষ্টা করি। এখন অনুমান এবং যুক্তি এ বিষয়ের সম্পর্ক নির্ধারণ বা অনুমান সম্পর্কে, অনুমানের অংশ এবং অনুমানের পূর্বধাপ, এগুলো বিষয় সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে একটি অনুমানের কিন্তু দুটি অংশ থাকে, অর্থাৎ একটি জানা তথ্য এবং আরেকটি অজানা তথ্য। এখানে অনুমানের ভিত্তি হচ্ছে জানা তথ্য। তাহলে অনুমানের ভিত্তি বলা হচ্ছে জানা তথ্যকে। কেননা আমাদের যদি কোনো জানা তথ্য না থাকে, অর্থাৎ যে তথ্যটা আমরা জানতে চাচ্ছি সে সম্পর্কে যদি পূর্ব ধারণা না থাকে, তাহলে কিন্তু নতুন কোনো ধারণা লাভ করা সম্ভব নয়। সেক্ষেত্রে অনুমানের ভিত্তিটা হচ্ছে জানা তথ্য, আর এই জানা তথ্যের উপর ভিত্তি করে যে তথ্যটা আমরা পাচ্ছি, অর্থাৎ নতুন তথ্য যেটা, সেটাই কিন্তু হচ্ছে অনুমানের ফল। অর্থাৎ অনুমানের ভিত্তি হচ্ছে জানা তথ্য বা জ্ঞাত তথ্য, এবং অনুমানের ফল হচ্ছে অজানা তথ্য বা অজ্ঞাত তথ্য। এরপরে দেখি যে অনুমান একটি মানসিক প্রক্রিয়া, আর অনুমানের ভাষাগত রূপকেই কিন্তু বলা হচ্ছে যুক্তি। অর্থাৎ আমরা যুক্তিবিদ্যা যে যুক্তির উপর প্রতিষ্ঠিত, তার পূর্ব ধাপই কিন্তু হচ্ছে অনুমান। অর্থাৎ একটি অনুমান আমরা মনে মনে চিন্তা করি বা একটি মানসিক প্রক্রিয়া, কিন্তু যখন আমরা অনুমানকে লিখিত রূপ দিই, তখন সেটি পরিণত হয় যুক্তিতে, এবং যুক্তির মাধ্যমেই কিন্তু আসলে যুক্তিবিদ্যা রচিত হয়। এক্ষেত্রে আরেকটা বিষয় আমরা খেয়াল করতে পারি যে আচ্ছা, যুক্তির পূর্বরূপ অনুমান, সেটা তো আমরা বুঝলাম, তাহলে অনুমানের কি কোনো পূর্বের ধাপ আছে কিনা? হ্যাঁ, দেখো অনুমানেরও আগে রয়েছে অবধারণ। অবধারণের পর আমরা পাই অনুমান, তারপরে আমরা পাই যুক্তি। অবধারণা মূলত একটি মানসিক ধারণা, অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপনের যে মানসিক প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে অবধারণ। এই অবধারণের মতো পদ্ধতি অবলম্বন করে বা মানসিকভাবে কিন্তু আমরা জানা তথ্যের ভিত্তিতে অজানা তথ্য লাভ করি, অর্থাৎ তারপরে পাচ্ছি আমরা অনুমান, এবং অনুমানকে যখন আমরা লিখিত ভাষায় প্রকাশ করি, তখন আমরা পাচ্ছি যুক্তি। এরপরে আমরা একটু আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত সম্পর্কে জানব। অর্থাৎ যে বাক্যের উপর ভিত্তি করে অনুমানে নতুন কোনো তথ্য পাওয়া যায়, সেটাকেই কিন্তু বলা হচ্ছে আশ্রয় বাক্য, এবং আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে যে নতুন বাক্য পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ যে বাক্য বা বাক্য সমূহের উপর নির্ভর করে একটি নতুন যুক্তি বাক্য স্থাপিত হয়, তাকে বলা হচ্ছে আশ্রয় বাক্য, আর আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে যে নতুন যুক্তি বাক্যটি পাওয়া যায়, সেটি হচ্ছে সিদ্ধান্ত। চলো একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি বোঝা যায়। যেমন আমি বললাম, রহিম হয় মরণশীল। শিউলি হয় মরণশীল। অতএব সব মানুষ হয়
তাহলে এই যুক্তিটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের জানা তথ্য হচ্ছে রহিম হয় মরণশীল এবং শিউলি হয় মরণশীল। ধরে নিলাম আমরা আমাদের আশেপাশের ২ জন ব্যক্তিকে দেখলাম যে তারা মারা গেছে বা মৃত্যুবরণ করছে। তার ভিত্তিতে আমরা একটা নতুন যুক্তিবাক্য আনলাম। সেটা কি? যে সব মানুষ হয় মরণশীল। আমি দেখলাম যে রহিম মরণশীল, করিম মরণশীল, শিউলি মরণশীল, আরো অনেকেই মরণশীল। এইগুলার উপর ভিত্তি করে আমরা একটা নতুন যুক্তিবাক্য স্থাপন করলাম। সেটা কি? যে সব মানুষ হয় মরণশীল। তাহলে এই নতুন যে যুক্তিবাক্যটা আমরা স্থাপন করলাম সেটা হচ্ছে সিদ্ধান্ত, অর্থাৎ যুক্তির সিদ্ধান্ত। আর এই যে দুইটা বাক্যের উপর আসলে আশ্রয় করে আমরা সিদ্ধান্তটা পেলাম সেটাকে বলা হচ্ছে আশ্রয় বাক্য। ঠিক আছে? তাহলে যখন আমরা একটা যুক্তি নিয়ে কথা বলবো তখন আমাদের মাথায় রাখতে হবে যে সেখানে আমরা ২ ধরনের বাক্য দেখতে পারবো। একটা দেখতে পারবো যে আশ্রয় বাক্য, অর্থাৎ যে বাক্য বা বাক্য সমূহের উপর নির্ভর করে নতুন যুক্তিবাক্য গঠিত হয়। আর আশ্রয় বাক্যের উপর নির্ভর করে যে নতুন যুক্তিবাক্যটা তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে কিন্তু সিদ্ধান্ত। এরপরে আমরা এখন দেখলাম যে এতক্ষণ আমরা আসলে অনুমান নিয়ে আলোচনা করলাম, অনুমানের পূর্ব ধাপ, পরবর্তী ধাপ এগুলা নিয়ে আলোচনা করলাম, অনুমানের অংশ নিয়ে আলোচনা করলাম। চলো এবার এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বা যে টপিক থেকে আসলে সবচেয়ে বেশি সৃজনশীল এবং এমসিকিউ বা বহু নির্বাচনী বলি বা অনুধাবনমূলক প্রশ্ন বলে আসতে দেখা যায়, সেটাই কিন্তু হচ্ছে অনুমানের প্রকারভেদ। ঠিক আছে? তো অনুমান মূলত হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে আরোহ অনুমান, আরেকটা হচ্ছে অবরোহ অনুমান। এদের যে শুধু নামে পার্থক্য আছে তা নয়, ২টা অনুমান কিন্তু ২টা বিপরীতধর্মী অনুমান। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা একটু আলোচনা করব যে আরোহ অনুমান নিয়ে। আরোহ অনুমান বলতে কি বোঝানো হচ্ছে? সেক্ষেত্রে দেখো, কয়েকটি বিশিষ্ট ঘটনা বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে যখন আমরা নতুন কোনো সিদ্ধান্ত নিই সেটাকে বলা হচ্ছে আরোহ অনুমান। তাহলে কিছু বিষয় খেয়াল করতে হবে যে আমাদের আরোহ অনুমানটা কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করে। অর্থাৎ কয়েকটি ঘটনা, অভিজ্ঞতা বা বস্তুর উপর ভিত্তি করে কিন্তু আমরা একটা নতুন সার্বিক যুক্তিবাক্য স্থাপন করছি, অর্থাৎ সার্বিক একটা সিদ্ধান্ত স্থাপন করছি এবং সেটা কিসের উপর? আমাদের দৈনন্দিন বাস্তব অভিজ্ঞতার উপর। তাই এটা কি? এটা হচ্ছে একটা আরোহ অনুমান। এক্ষেত্রে আমাদের যেই তথ্যটা মনে রাখতে হবে যে আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী এবং আরোহ অনুমান একটি বস্তুগত প্রক্রিয়া। অর্থাৎ আরোহ অনুমান যে কেবলমাত্র নিয়ম মানে সেটা নয়, আরোহ অনুমানের নিয়ম মানার পাশাপাশি বস্তুগত বা বাস্তবিক সত্যতা থাকতে হবে। অর্থাৎ আমি যে যুক্তিটা আসলে স্থাপন করার চেষ্টা করছি সেটা কেবল নিয়ম মানলেই কিন্তু আরোহ হতে পারবে না। এক্ষেত্রে আমাদের বাস্তবিক বা বস্তুগত সত্যতাও প্রয়োজন। আর এই এই অনুমানের গতি হচ্ছে ঊর্ধ্বমুখী। এখন ঊর্ধ্বমুখী গতি বলতে কি বোঝানো হচ্ছে সেটা উদাহরণের মাধ্যমে খুব ভালোভাবে দেখানো যেতে পারে। যেমন অমি বই পড়ে, পপি বই পড়ে, নাবিলা বই পড়ে। অতএব সব শিক্ষার্থী বই পড়ে। তো এখানে যদি আমি একটু খেয়াল করি যে অমি বই পড়ে, পপি বই পড়ে এবং নাবিলা বই পড়ে, এখানে এই ৩টা বাক্য কিন্তু হচ্ছে আশ্রয় বাক্য। এই বাক্যগুলোর উপর ভিত্তি করে নতুন একটা সিদ্ধান্ত স্থাপন করা হবে। আর নতুন যে যুক্তিবাক্যটা আমরা স্থাপন করছি যে সব শিক্ষার্থী বই পড়ে, সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এখন আমরা যদি একটু অনুমানটার দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব যে ধরে নিলাম আমরা আমাদের বাস্তবিক কোনো হয়তো আমরা বিদ্যালয়ে গেলাম বা কোনো পাঠাগারে গেলাম, গিয়ে দেখলাম আসলে ৩ জন ব্যক্তি পড়ালেখা করছে এবং সেখান থেকে আসলে আমি অনুমান করে নিলাম যে না, এখানে যারা আছে বা সকল শিক্ষার্থী পড়ালেখা করে। অর্থাৎ অনুমানটা আমার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে হচ্ছে। অপরদিকে আমার সিদ্ধান্তটা কি হচ্ছে? একটা সার্বিক যুক্তিবাক্য, অর্থাৎ সব শিক্ষার্থীরাই বই পড়ে। এটা একটা সার্বিক দিক বোঝানো হচ্ছে। এখন অনুমানের গতিটা যে ঊর্ধ্বমুখী, দেখো এখানে যখন আমি সার্বিক কথাটা বলছি, সার্বিক থেকে কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে বেশি সংখ্যক ছিল, সার্বিক ছিল, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এই গতিটা তাহলে ঊর্ধ্বমুখী হচ্ছে। এই কারণেই কিন্তু বলা হয়েছে যে আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী।
এরপরে আমরা এখন অবরোহ অনুমান নিয়ে আলোচনা করব। আরোহ অনুমানের ঠিক কিন্তু উল্টো প্রসেস বলা যেতে পারে। অবরোহ অনুমানে আমরা কি করি দেখি যে একটি অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমে ব্যাপক হতে পারে না। ঠিক আছে, আমরা যখন আরোহ আশ্রয় বাক্য দেখব বা আরোহ অনুমান দেখব, সেক্ষেত্রে আমরা দেখব যে সিদ্ধান্ত কিন্তু সর্বদাই বেশি ব্যাপক হবে। কিন্তু যখন আমরা অবরোহতে যাব তখন কিন্তু কোনো ক্রমেই সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বেশি আসলে ব্যাপক হতে পারে না। কেন পারে না? এটার কারণটা হচ্ছে অবরোহ অনুমানের গতিটা হচ্ছে নিম্নমুখী বা নিম্নগামী, অর্থাৎ আমরা একটা সার্বিক আশ্রয় বাক্য থেকে নির্দিষ্ট সিদ্ধান্তের দিকে ধাবিত হই। যদি আমরা উদাহরণটা দিই, এমন হতে পারে যে সব বিজ্ঞানী হয় মেধাবী। নিউটন হয় বিজ্ঞানী, অতএব নিউটন হয় মেধাবী। এটা হচ্ছে একটি অবরোহ অনুমানের উদাহরণ। এখন আমরা যদি খেয়াল করে দেখি, আশ্রয় বাক্যটা কিন্তু আমাদের সার্বিক যুক্তি বাক্য, তাই না? সেই তুলনায় আমাদের সিদ্ধান্তটা হচ্ছে বিশেষ বা বিশিষ্ট যুক্তি বাক্য। তা এখানে অনুমানের গতি হচ্ছে নিম্নমুখী, কেননা এখানে সার্বিক থেকে বিশেষে এসেছে। এখন এইখানে সার্বিক যুক্তিবাক্য থেকে যখন বিশেষ যুক্তিবাক্যে আসে, সেক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি সিদ্ধান্ত কিন্তু কোনোভাবে আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না, তাই না? তবে এই ক্ষেত্রে যে বিষয়টা হতে পারে যে আচ্ছা আপু, সবসময় তো বেশি ব্যাপক আসলে হতে পারে না, কিন্তু সমব্যাপক হওয়ার সুযোগ কিন্তু আছে। অর্থাৎ সিদ্ধান্ত আর আশ্রয় বাক্য সমব্যাপক হতে পারে, অথবা সিদ্ধান্ত আশ্রয় বাক্য অপেক্ষা কম ব্যাপক হতে পারে, কিন্তু কখনোই বেশি ব্যাপক হতে পারে না। আর এখানে অবরোহ অনুমান একটি আকারগত প্রক্রিয়া। আচ্ছা, আকারগত বা রূপগত প্রক্রিয়া এবং বস্তুগত প্রক্রিয়ার ব্যাপারটা হচ্ছে যে যখন আমি একটা অনুমান গঠনের জন্য কেবলমাত্র নিয়মটা মেনে চলি, অর্থাৎ একটি অনুমানের যে একটা অনুমানের সঠিক অনুমান হওয়ার জন্য বা শুদ্ধ অনুমান হওয়ার জন্য যে সকল নিয়ম মেনে চলতে হয়, সে নিয়ম যদি মেনে চলা হয়, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে আকারগত প্রক্রিয়া বা রূপগত প্রক্রিয়া। কিন্তু যখন সব নিয়ম মানার পাশাপাশি বাস্তবিক সত্যতার আসলে দরকার আছে, সেক্ষেত্রে সেটাকে কিন্তু বলা হচ্ছে, যেটা আমরা আসলে আরোহতে দেখতে পাবো, যে বস্তুগত প্রক্রিয়া। তাহলে প্রক্রিয়া আমরা কি ধরনের দেখতে পাচ্ছি? দুই ধরনের, একটা হচ্ছে আকারগত প্রক্রিয়া এবং একটা হচ্ছে বস্তুগত প্রক্রিয়া। তো আকারগত প্রক্রিয়ার ক্ষেত্রে আমি কি বললাম, কেবলমাত্র নিয়ম মানতে হবে। আর বস্তুগত সত্যতা বলি, সেইটার ক্ষেত্রে আমাদের বাস্তবিক সত্যতাও মেনে চলতে হবে। তাহলে আমরা যদি এই স্লাইডে একটু আসি যে আরোহ অবরোহ অনুমানের মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা আরো বেশি ভালোভাবে বুঝতে পারবো। তো প্রথম পার্থক্য যেটা হচ্ছে যে আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী, অর্থাৎ এখানে বিশেষ থেকে সার্বিকে যাওয়া হচ্ছে। আর অবরোহ অনুমানের গতি হচ্ছে নিম্নমুখী, এখানে সার্বিক থেকে বিশেষে যাওয়া হচ্ছে। এটা কি হতে পারে? যে বিশেষ থেকে সার্বিক, আর এখানে সার্বিক থেকে বিশেষ। তাই না? এরপরে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। আর এক্ষেত্রে আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য অপেক্ষা বেশি ব্যাপক হয়। অর্থাৎ যখন আমরা আরোহ যুক্তি বাক্যের দিকে খেয়াল করব, তখন যেহেতু আমরা বিশেষ থেকে সার্বিকে যাচ্ছি, সেক্ষেত্রে সিদ্ধান্ত কিন্তু সর্বদা বেশি ব্যাপক হবে। কিন্তু যখন আমরা অবরোহ অনুমানে আসছি, তখন কিন্তু আমরা সার্বিক থেকে বিশেষে যাচ্ছি, সেক্ষেত্রে সিদ্ধান্তর কিন্তু আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে আরোহ অনুমান একটি বস্তুগত প্রক্রিয়া, অবরোহ অনুমান একটি রূপগত প্রক্রিয়া, রূপগত বা আকারগত প্রক্রিয়া।
এরপরে আরোহ অনুমানের লক্ষ্য হলো বস্তুগত সত্যতা অর্জন করা। অর্থাৎ আরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে কেবল নিয়ম মানা, সেটা কিন্তু নয়। আরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে আমাদের বাস্তব জগতে বা বাস্তবিক জীবনে যে সত্যতা আছে সেটা অর্জন করার। অর্থাৎ আমি যেই যুক্তি স্থাপনের চেষ্টা করছি বা যে অনুমান আসলে স্থাপনের চেষ্টা করছি সেটার যেন বাস্তবিক সত্যতা থাকে। অপরদিকে অবরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে আকারগত সত্যতা অর্জন করা। অর্থাৎ অবরোহ অনুমানে কেবল আমার যদি যুক্তির নিয়মগুলা ঠিক থাকে, অনুমানের নিয়মগুলা ঠিক থাকে, তাহলেই কিন্তু হবে। এরপরে আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো নিশ্চিতভাবে সত্য। অবরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকে সত্য বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ যখন আমরা আরোহ অনুমান আসলে লিখব বা অনুমান দেখানোর চেষ্টা করব, তখন আমরা যে আশ্রয় বাক্যগুলো নিব সেগুলো কিন্তু বাস্তবিকভাবেই সত্য। অর্থাৎ এগুলাকে ফ্যাক্ট বলা হয়ে থাকে। অপরদিকে যখন আমরা আসলে অবরোহ যুক্তিবাক্য নিচ্ছি বা অবরোহ অনুমানের দিকে যাব, তখন যে আশ্রয় বাক্য বা যে সার্বিক যুক্তিবাক্যটা নিব সেটা সত্য হলেও হতে পারে, না হলেও হতে পারে। আমরা ধরে নিচ্ছি যে সত্য, কিন্তু এটার কোনো আসলে প্রমাণ বা ব্যাকগ্রাউন্ড বা যাচাই করার কোনো ব্যাপার নেই। কারণ কি বলতো? হ্যাঁ, অবরোহ অনুমান যেহেতু আকারগত প্রক্রিয়া, সেহেতু আমার যদি নিয়ম ঠিক থাকে তাহলেই হবে। অর্থাৎ আমার আশ্রয় বাক্যের গঠন যদি ঠিক থাকে, তাহলে সেটা সত্য হোক বা মিথ্যা হোক, আমার আশ্রয় বাক্য সঠিক থাকবে এবং আমার অনুমানও ঠিক থাকবে। কিন্তু অপরদিকে আমরা যদি আরোহ অনুমানের দিকে একটু খেয়াল করি, সেক্ষেত্রে কেবলমাত্র নিয়ম মানলেই কিন্তু হবে না, আমার বাস্তবিক সত্যতা থাকতে হবে। তো এই ছিল মূলত আরোহ এবং অবরোহ অনুমানের পার্থক্য। এখন এই বিষয়টা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা সরাসরি অনুধাবনমূলক প্রশ্নে দিতে পারে যে আরোহ এবং অবরোহ অনুমানের মধ্যে পার্থক্য লিখো। সেক্ষেত্রে ৪টা বা ৩টা আমার যে কটা আসলে মনে থাকে সে পার্থক্যটা তুলে দিতে হবে। যদি পয়েন্ট আকারে দেওয়া যায় বা পয়েন্ট আকারে আমাদের মনে থাকে, সেটা কিন্তু বেশি ভালো অপশন হবে, টিচার এক্ষেত্রে ভালো মার্ক দেয়। অপরদিকে আরেকটা প্রশ্ন হয় অনেক সময় এই পার্থক্যের উপর ভিত্তি করে, যে সৃজনশীল প্রশ্নে ২টা আলাদা ঘটনা বর্ণনা করা হয়। ঠিক আছে? তো এই ঘটনাতে একটাতে আরোহ অনুমানের কথা বলা থাকে এবং আরেকটাতে অবরোহ অনুমানের কথা বলা থাকে। এবং তারপরে নাম্বারে বলা হয়ে থাকে যে উপরের ২ টি অনুমানের মধ্যে পার্থক্য, সাদৃশ্য বা বৈসাদৃশ্য এই বিষয়গুলা বর্ণনা করো। সেক্ষেত্রে আমরা যদি আসলে চিনতে পারি যে কোনটা আরোহ অনুমান এবং কোনটা অবরোহ অনুমান, তখন কিন্তু আমরা ভালোভাবে ২ টার পার্থক্য লিখতে পারবো। সেক্ষেত্রে সংজ্ঞা দিয়ে উদ্দীপকের সাথে মিল রেখে আমরা পার্থক্যগুলো লিখলেই কিন্তু পূর্ণ নাম্বার পাওয়া যাবে। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে যে সবসময় আমাদের ঘটনাতে যে খুব ইজিলি আমরা বুঝতে পারবো যে এটা আরোহ অনুমান এবং ওইটা অবরোহ অনুমান, সেরকম কিন্তু নয়। এক্ষেত্রে কিন্তু অনেক সময় টিচাররা অনেক ক্রিয়েটিভিটি ইউজ করেন এবং চমৎকার কিছু উদ্দীপক তৈরি করেন। যেমন একটা উদ্দীপক হতে পারে এরকম, সিম্পল একটা চিত্র, ২টা রশ্মি দেওয়া আছে এবং এটাই কিন্তু পরীক্ষার উদ্দীপক হতে পারে। এবং প্রশ্ন কিরকম হতে পারে দেখো তো? হতে পারে নাম্বারে তোমাকে বলল যে উদ্দীপকের চিত্র ক কোন ধরনের অনুমানকে নির্দেশ করে তার ব্যাখ্যা এবং ধরন উল্লেখ করো। এবং ঘতে গিয়ে বলা হবে যে চিত্র ক এবং খ এর মধ্যে অনুমানগত বৈসাদৃশ্য তুলে ধরো। এখন এখানে কোনো শব্দ লেখা নাই, কোনো প্রকার কোনো বর্ণনা লিখা নাই, যেটা দেখে আমরা আসলে বুঝবো কোনটা আরোহ বা কোনটা অবরোহ। কিন্তু আমরা যে মাত্র কিছুক্ষণ আগে পড়লাম যে অবরোহ অনুমানের গতি হচ্ছে নিম্নমুখী আর আরোহ অনুমানের গতি হচ্ছে ঊর্ধ্বমুখী। তাহলে এটা যেহেতু নিম্নগামী হচ্ছে, তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারছি যে এটা হচ্ছে অবরোহ অনুমান, আর এটা যেহেতু ঊর্ধ্বগামী সেটা হচ্ছে আরোহ অনুমান। এখন যখন আমি এটা বুঝতে পারলাম যে এটা আরোহ অনুমান এবং অপরটি অবরোহ অনুমান, তখন কিন্তু আমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো। এক্ষেত্রে আমরা যদি কখনো উদ্দীপকে সরাসরি বুঝতে না পারি, আমাদের অনুমানের বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে এবং রেখে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে যে কোনটা দ্বারা কোন অনুমানকে বোঝানো হচ্ছে। এখন অবরোহ অনুমানের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব, যে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকবে, একটি নতুন যুক্তিবাক্য থাকবে অর্থাৎ সিদ্ধান্ত, এবং নতুন যুক্তিবাক্যের সাথে আশ্রয় বাক্যের অনিবার্য সম্পর্ক থাকবে। তো চলো আমরা আরেকটা উদাহরণ দিই, যে সব মানুষ হয় মরণশীল। এটা একটা সার্বিক যুক্তিবাক্য। তারপরে আমি বললাম যে রানা হয় মানুষ।
এরপরে আমি বললাম অতএব রানা হয় মরণশীল। তাহলে এটা হচ্ছে সিদ্ধান্ত, আর এই দুইটা হচ্ছে আমাদের আশ্রয় বাক্য। এখন আমরা একটু বৈশিষ্ট্যগুলা খেয়াল করে দেখি। প্রথম বৈশিষ্ট্যে কিন্তু বলা আছে যে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকবে। এখানে কিন্তু আমরা দুইটা আশ্রয় বাক্য দেখতে পাচ্ছি এবং তারপরে কি বলা আছে যে একটা নতুন যুক্তি বাক্য থাকবে। এটা একটা নতুন যুক্তি বাক্য যেটা আমরা এই দুইটা বাক্যের উপর ভিত্তি করে তৈরি করলাম এবং এটাকে কি বলা হচ্ছে দেখো সিদ্ধান্ত। এখন তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য কোনটা, যে নতুন যুক্তি বাক্যের সাথে আশ্রয় বাক্যের সম্পর্ক অনিবার্য, অর্থাৎ আমাদের সিদ্ধান্তের সাথে আশ্রয় বাক্যগুলোর সম্পর্ক কিন্তু অনিবার্য। অর্থাৎ আমরা দুইটা আশ্রয় বাক্য নিলাম, কিন্তু নেওয়ার পরে যে সিদ্ধান্তটা টানলাম সেটার সাথে আশ্রয় বাক্যের কোনো সম্পর্কই নাই। হতে পারে আমি বললাম যে সব মানুষ হয় মরণশীল, রানা হয় মানুষ, অতএব রানা হয় বুদ্ধিমান। এখন আমি যদি এরকম একটা সিদ্ধান্ত টানি যে রানা হয় বুদ্ধিমান, তার সাথে কিন্তু দেখো আশ্রয় বাক্যের কোনোই সম্পর্ক নাই। যদি আমরা আশ্রয় বাক্যের সাথে আসলে সম্পর্ক স্থাপন না করতে পারি, সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্তটাও যেমন ভুল হবে, আমাদের সম্পূর্ণ অনুমান বা যুক্তিটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে অবরহ অনুমান তৈরি করার ক্ষেত্রে আমাদের এই তিনটা নিয়ম ভালোভাবে মাথায় রাখতে হবে। অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে অবরহ অনুমানের উদাহরণ মানে বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আমরা তিনটা বৈশিষ্ট্য উল্লেখ করব, একটি উদাহরণ দিব এবং দিয়ে সেই সম্পর্কটা সুন্দর মতো ব্যাখ্যা করলে কিন্তু পুরা নাম্বার পাওয়া যাবে। আরোহ এবং অবরোহ অনুমানের পার্থক্য নিয়ে আমরা আসলে আলোচনা করলাম। এই পার্থক্যটা কিন্তু এই অধ্যায়ের কি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বললে কিন্তু বলা যেতে পারে, তাই না? এই টপিকটা সবসময় মাথায় রাখতে হবে। আমি যখনই আরোহ পড়ব তখন যেন আমার আরোহের বৈশিষ্ট্যগুলো মনে থাকে এবং যখনই আমি অবরোহ পড়ব তখন অবরোহের বৈশিষ্ট্যগুলো মনে থাকে। এরপরে এখন আরোহ এবং অবরোহের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা এখন দেখলাম যে আরোহ এবং অবরোহ অনুমান কিন্তু সম্পূর্ণ বিপরীত দুইটা জিনিস, তাই না? দুইটার বৈশিষ্ট্য আলাদা, দুইটার গঠন আলাদা এবং দুইটার আশ্রয় বাক্য, গতি সবগুলোই কিন্তু আলাদা। কিন্তু তারপরেও এদের মধ্যে কিন্তু সম্পর্ক আছে এবং মৌলিক কিছু সম্পর্ক আছে। এখন এই আরোহ অনুমান এবং অবরোহ অনুমানের মধ্যে সম্পর্ক তৈরি নিয়ে অনেক যুক্তিবিদের মধ্যে কিন্তু নানা রকম আসলে দ্বন্দ্ব, দ্বিধা এবং প্রশ্ন তৈরি হয়েছিল এবং তারা এটাকে গুছানোর জন্য মূলত তিনটা প্রশ্ন তুলে ধরে, যে এই তিনটা প্রশ্নের উত্তর করার মাধ্যমেই কিন্তু আমরা আরোহ এবং অবরোহ অনুমানের মধ্যে সম্পর্কটা নির্ধারণ করতে পারবো। তো চলো প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি, যে মৌলিকতার দিক থেকে। এখন প্রশ্ন করা হলো এরকম যে কোনটি বেশি মৌলিক? এখন প্রশ্ন হতেই পারে যে আচ্ছা, অবরোহ অনুমানও বুঝলাম, আরোহ অনুমানও বুঝলাম, কিন্তু আরোহ এবং অবরোহের মধ্যে কোনটা বেশি মৌলিক? অর্থাৎ কোনটা আগে তৈরি হয়েছিল বা কোনটার মধ্যে মৌলিকতা বেশি, অর্থাৎ অন্য কোনো কিছুর বৈশিষ্ট্য কম। এখন এইটা নিয়েও কিন্তু যুক্তিবিদদের মধ্যে নানা রকম প্রশ্ন এবং মতামত তৈরি হয়। যেমন ম্যানসেল এবং হোয়েটলি প্রখ্যাত দুইজন যুক্তিবিদ, ওনাদের মতে অবরোহ বেশি মৌলিক। অপরদিকে আমরা যদি মিল এবং বেন এর মতাদর্শ দেখি, তাদের মতে আরোহ বেশি মৌলিক। তাহলে হোয়েটলি এবং ম্যানসেলের মতে অবরোহ প্রক্রিয়াটা বা অবরোহ অনুমান বেশি মৌলিক এবং মিল এবং বেনের মতে আরোহ অনুমানটা বেশি মৌলিক। এবং শুধু যে এনাদের মধ্যে এই কনফ্লিক্টটা ছিল ব্যাপারটা এরকম না, অনেক যুক্তিবিদের মধ্যে কিন্তু এই বিষয় নিয়ে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং অনেক দ্বিধাদ্বন্দ্বের পরে আসলে সিদ্ধান্ত এরকম হয়েছিল যে কোনোটাই কিন্তু বেশি মৌলিক না। অর্থাৎ মৌলিকতার দিক দিয়ে কিন্তু কোনো পার্থক্য আরোহ এবং অবরোহের নাই। কেন নাই প্রশ্ন হতে পারে, দুইটাই কিন্তু অনুমানের অংশ, দুইটারই মূল ভিত্তি হচ্ছে একটা অজানা তথ্য এবং দুইটারই ফলাফল হচ্ছে একটা নতুন তথ্য, তাই না? যেহেতু তারা একই জিনিস থেকে তৈরি হয়েছে এবং একই উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে, তাই আরোহ এবং অবরোহের মধ্যে মৌলিকতার কোনো পার্থক্য নেই।
অনেক সময় কিন্তু এমসিকিউতে প্রশ্ন করা হয়ে থাকে যে কার মতে আরোহ বেশি মৌলিক, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মিল এবং পেন, এবং কার মতে অবরোহ বেশি মৌলিক, সেটা হচ্ছে হোয়েটলি এবং ম্যানসেল। এবং অনেক সময় এমসিকিউ একটু ট্রিকি কোয়েশ্চেন করে এবং বলা হয়ে থাকে যে আরোহ এবং নিচের কোন অনুমানটা বেশি মৌলিক, সেক্ষেত্রে অপশন দেওয়া থাকে আরোহ, অবরোহ, উভয়, কোনোটিই নয়। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে কোনোটিই নয়। ঠিক আছে, এরপরে দ্বিতীয় প্রশ্নে দেখি যে মূল নীতির দিক থেকে এটা নিয়ে প্রশ্ন হতে পারে যে আচ্ছা কোন অনুমান থেকে তাহলে আমরা মূল নীতি গ্রহণটা করব, বা আমরা অনুমানের মূলনীতি যদি আসলে গ্রহণ করি সেক্ষেত্রে আমরা কোন অনুমানটাকে গ্রহণ করব। অবরোহতে আমরা জানি যে এখানে আমাদের সার্বিক থেকে বিশেষে যাওয়া হয় এবং নিয়মগতভাবে সত্য হলেই হবে। আমরা কি সেটা গ্রহণ করব, অর্থাৎ আমাদের কোনো অনুমান গ্রহণ করার ক্ষেত্রে কি আমরা শুধু নিয়মটাই ঠিক রাখবো, বাস্তবিক সত্যতা বাদ দিব? অথবা প্রশ্নটা এরকম হতে পারে যে আচ্ছা তাহলে কি আমরা আরোহ পদ্ধতি ফলো করব, যে আমরা আকারগত সত্যতা অর্থাৎ নিয়মের পাশাপাশি বাস্তবিক সত্যতাও দেখাবো। এখন এটা নিয়েও কিন্তু অনেক যুক্তিবিদের অনেক রকম মতামত ছিল, কিন্তু ফাইনাল আউটকাম বা সবার সম্মিলিত ডিসিশনটা কি ছিল দেখো, যে মূলনীতির দিক থেকেও কিন্তু এদের কোনো পার্থক্য নাই। অর্থাৎ এমন অনেক ক্ষেত্রে আমার এমন অনুমান করতে হবে যেটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই বা বাস্তবিক অভিজ্ঞতা গ্রহণ করা সম্ভব নয়। আমরা তো মানুষ, আমাদের পক্ষে সব তথ্য জানা সম্ভব নয়। অর্থাৎ আমরা যদি চেষ্টা করি এরকম যে আমি যেই আশ্রয় বাক্যটাই নিব সেটা সত্যতা আগে প্রমাণ করব, তাহলে চিন্তা করে দেখো তো কত বিষয় সম্পর্কে আমাদের অজানা এবং অজ্ঞাত তথ্য রয়েছে। তাহলে এই বিষয়গুলোতে কিন্তু অনুমান তৈরি করা সম্ভব হতো না। আবার অপরদিকে অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি, যেগুলো আমরা প্রতিনিয়ত দেখি। এখন অবরোহ অনুমানের মূলনীতি ফলো করার জন্য আমরা সেই সত্যটাকে অস্বীকার করে অনুমান তৈরি করলাম, তাহলে কি অনুমানটার কোনো যৌক্তিকতা থাকলো না। তাই আমরা প্রয়োজন অনুসারে দুইটা যুক্তিবাক্যের যে কোনো দুইটা অনুমানের মূলনীতি কিন্তু গ্রহণ করতে পারি। তাই মূলনীতির দিক থেকেও কিন্তু আরোহ এবং অবরোহের কোনো মানে বৈসাদৃশ্য বা কনফ্লিক্ট, এই পার্থক্যটা নাই। তৃতীয় প্রশ্নে যদি আমরা আসি যে গুরুত্বের দিক দিয়ে, অর্থাৎ এতক্ষণ এত কিছু করার পরে এখন আমার প্রশ্ন হতেই পারে যে আচ্ছা আপু তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এক্ষেত্রে কোনোটাই কম বা বেশি গুরুত্বপূর্ণ নয়, দুইটাই অনুমানের অংশ এবং অনুমান সম্পর্কে ভালো ধারণা রাখার জন্য আমার দুইটা সম্পর্কেই ধারণা রাখতে হবে। আমরা যদি সবসময় চিন্তা করি যে আমি শুধু নিয়ম মেনে চলবো তাহলে আমাদের বাস্তবিক জ্ঞান কিন্তু বাড়বে না। আবার সবসময় যদি আমরা এটা মাথায় রাখি যে আমি বিশেষ থেকেই সার্বিকে যাব, সেক্ষেত্রে আমাদের সম্যক বা সার্বিক ধারণার বিকাশটা ঘটবে না। এক্ষেত্রে গুরুত্বের দিক দিয়ে চিন্তা করলে দুই ধরনের অনুমানেরই কিন্তু স্বতন্ত্র গুরুত্ব আছে। দুইটা দুই দিক থেকে গুরুত্বপূর্ণ, তাই কোনোটাকে বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ বলার কিন্তু কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আমরা যে তিনটা প্রশ্ন পড়লাম বা তিনটা পয়েন্ট পড়লাম, এটা অনেক সময় অনুধাবন বা উচ্চতর দক্ষতাতেও দেওয়া থাকে যে নিচের কোন অনুমানটা বেশি গুরুত্বপূর্ণ বা কোন অনুমানটা বেশি মৌলিক, বা আরোহ এবং অবরোহ অনুমানের মধ্যে যে মিল বা বৈসাদৃশ্য সেগুলো একটু তুলে ধরো। তখন কিন্তু আমাদের এই তিনটা প্রশ্নের উত্তর করেই ব্যাখ্যাটা করতে হবে। তো এতক্ষণ ধরে আমরা আসলে অনুমানের মূল বৈশিষ্ট্য, মূল দিক, দুই ধরনের অনুমান, তাদের বৈশিষ্ট্য এগুলো জানলাম। এখন চলো একটু বিগত বছরের প্রশ্ন এবং আরো কিছু প্রশ্ন যেগুলো আসলে পরীক্ষায় দিতে পারে সে ধরনের এমসিকিউ সলভ করা যাক। অনুমান প্রধানত কত প্রকার? আমরা শুরুতেই দেখলাম দুই প্রকার, সেটা হচ্ছে আরোহ এবং অবরোহ। অবরোহ পদ্ধতিতে কিভাবে সিদ্ধান্ত টানা হয়? দুটি আশ্রয় বাক্য থেকে, তিনটি আশ্রয় বাক্য থেকে, কয়েকটি বিশেষ দৃষ্টান্ত থেকে, একটি সার্বিক দৃষ্টান্ত থেকে। এখন আশ্রয় বাক্যের সংখ্যা কিন্তু চেঞ্জ হতে পারে, যুক্তির উপর ভিত্তি করে আশ্রয় বাক্যের সংখ্যা আসলে চেঞ্জ হইতে পারে, তো এটা আমাদের উত্তর না। আবার কয়েকটি বিশেষ দৃষ্টান্ত থেকে কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত টানা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, একটি সার্বিক দৃষ্টান্ত থেকে। একটি সার্বিক দৃষ্টান্ত থেকে অবরোহ অনুমানের সিদ্ধান্ত টানা হয়। এরপরে অবরোহ অনুমানের লক্ষ্য কি? আকারগত বা রূপগত সত্যতা, অর্থাৎ কেবলমাত্র নিয়ম মানলেই হবে। এরপরে অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া, একটি শ্রেণীকরণ প্রক্রিয়া, একটি শারীরিক প্রক্রিয়া। ইজি, আমরা শুরুতেই পড়লাম যে অনুমান একটি মানসিক প্রক্রিয়া। এরপরে জ্ঞান লাভের পরোক্ষ প্রক্রিয়াকে কি বলা হয়? জ্ঞান লাভের পরোক্ষ প্রক্রিয়াকে বলা হচ্ছে অনুমান। তাহলে আরেকটা বিষয় আমরা নোট করতে পারি যে অনুমান কেবলমাত্র মানসিক প্রক্রিয়া নয়, অনুমান কিন্তু একটা পরোক্ষ প্রক্রিয়া। ঠিক আছে। এরপরে অবরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে। এখন দেখো যে অবরোহ অনুমানের সিদ্ধান্ত, আমরা অবরোহ অনুমান যখন করেছি তখন আমাদের আশ্রয় বাক্যটা সার্বিক হয়, অর্থাৎ যে সিদ্ধান্তটা আমরা টানছি সেটা হয় সমব্যাপক হতে পারে অথবা
কম ব্যাপক হতে পারে, বেশি ব্যাপক কিন্তু হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সমান ব্যাপক এবং কম ব্যাপক। সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। যুক্তিবিদ্যার মৌলিক ভিত্তি কোনটি? যুক্তিবিদ্যার মৌলিক ভিত্তি হচ্ছে অনুমান। এরপরে অনুমান কি জাতীয় প্রক্রিয়া? মানসিক প্রক্রিয়া। এরপরে জ্ঞানের প্রধান উৎস কি? জ্ঞানের প্রধান উৎসই হচ্ছে অনুমান। যুক্তিবিদ্যা অনুসারে জ্ঞানের প্রধান উৎসই হচ্ছে অনুমান। অর্থাৎ আমরা যখন কোনো একটা বিষয়ে জানি তখন সেইটার উপর ভিত্তি করে আরেকটা নতুন বিষয় জানার চেষ্টা করি। এইভাবে যে আমরা জ্ঞান লাভ বা অর্জন করি সেটার মূল ভিত্তিকেই বলা হচ্ছে অনুমান। এরপরে অনুমানের প্রথম স্তর কোনটি? আমরা আগেই বললাম যে অনুমানের পূর্বে যে স্তর আছে সেটা হচ্ছে অবধারণ, এবং এটাও একটি মানসিক প্রক্রিয়া। অর্থাৎ অবধারণ বিষয়টা কিভাবে কাজ করে? আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাড়ি থেকে বাইরে গেলাম তখন দেখলাম যে রাস্তাঘাট ভেজা। তখন আমি মনে মনে কি ভাবলাম যে হয়তো রাতে শিশির পড়েছে অথবা হয়তোবা রাতে বৃষ্টি হয়েছে। এই যে মনে মনে ভেজা রাস্তা আর বৃষ্টির মধ্যে আমি একটা সম্পর্ক তৈরি করলাম, এটাকেই কিন্তু বলা হচ্ছে অবধারণ। আর যখন আমি কোনো অনুমান করতে যাব এই অবধারণটা কিন্তু আমার তার পূর্বের ধাপ। এরপরে যৌক্তিক অনুমানের লক্ষ্য কি? সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। আর সত্য অর্জন করা হচ্ছে যুক্তিবিদ্যার লক্ষণ, মানে লক্ষ্য বা প্রধান উদ্দেশ্য। এরপরে অনুমানের প্রাথমিক উপাদান কি? সেটা হচ্ছে জ্ঞাত তথ্য। অনুমানের প্রাথমিক উপাদান বা ভিত্তি। এরপরে অনুমানে কি থাকতে পারে? যেহেতু আমরা একটা জ্ঞাত বা জানা তথ্য থেকে অজানা তথ্যের দিকে যাচ্ছি, তাই অনুমানে কিন্তু অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে নতুনত্ব বা নতুন একটা তথ্য থাকে। এরপরে প্রকৃত অনুমান হিসাবে কোন অনুমান সর্বজনীন স্বীকৃত? এখন প্রকৃত অনুমান বলতে বোঝানো হয় যেখানে বস্তুগত সত্যতা থাকে, অর্থাৎ কেবলমাত্র নিয়ম মানা হয় না, সেখানে বাস্তবিক সত্যতাও থাকে। তাহলে আমরা জানি কোন অনুমানে বাস্তবিক সত্যতা থাকে বলতো, বা বস্তুগত সত্যতা থাকে? হ্যাঁ, আরোহ অনুমানে। তাই প্রকৃত অনুমানে ধরা হয়ে থাকে আরোহ অনুমান, এবং আরোহ অনুমানের মধ্যে কিন্তু আছে যে মধ্যম অনুমান বা অমাধ্যম অনুমান। সেক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে মাধ্যম অনুমান। এরপরে অনুমানের প্রাথমিক উপাদানের নাম কি? জ্ঞাত তথ্য। এরপরে এটা একটা উদ্দীপক সহ প্রশ্নের উত্তর করতে হবে যে সব মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। যেহেতু সব বলা হয়েছে তাই এটা নিঃসন্দেহে একটা সার্বিক যুক্তি বাক্য। আর অনুমানের গতি এখানে নিম্নমুখী, তাই এটা হচ্ছে একটা অবরোহ অনুমান, অর্থাৎ সার্বিক থেকে বিশেষে যাচ্ছে। সামির হয় একজন মানুষ, অর্থাৎ সামির হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। তাহলে অনুমানের গতি নিম্নমুখী, আবার আশ্রয় বাক্য একটা সার্বিক যুক্তি বাক্য। তাহলে এটা কোন অনুমান? নিঃসন্দেহে এটা অবরোহ অনুমান। এরপরে উক্ত দৃষ্টান্তটির ক্ষেত্রে বলা যায় সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত। হ্যাঁ, আমরা 3টা বৈশিষ্ট্যে 3 নম্বর বৈশিষ্ট্যেই কিন্তু দেখেছি। এরপরে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপক নয় এবং সম্পূর্ণ আকারগত প্রক্রিয়া। এখন সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপক নয় বলতে মূলত বেশি ব্যাপক নয় সেটা বোঝানো হচ্ছে। কথা কিন্তু সত্য। এটা সার্বিক যুক্তি বাক্য, এটা বিশেষ যুক্তি বাক্য, তাই এটাও সত্য, এটাও সত্য, এবং সম্পূর্ণ আকারগত প্রক্রিয়া এটাও সত্য। এরপরে বিশেষ থেকে সার্বিকে যাওয়া হয় কোন অনুমানে? উত্তর কিন্তু হচ্ছে আরোহ অনুমানে। এরপরে আরোহ অনুমান প্রধানত কত প্রকার? আচ্ছা, আরোহ অনুমানের প্রকারভেদটা আমরা পরের চ্যাপ্টারে আরো বিস্তারিত ভাবে পাবো, কিন্তু তার আগে জানতে হবে যে আরোহ অনুমানকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত আরোহ, আরেকটা হচ্ছে অপ্রকৃত আরোহ। এরপরে আরোহ অনুমানের প্রকারভেদ দুটি কি কি? আমরা এর আগেই বললাম যে প্রকৃত ও অপ্রকৃত। এরপরে ইন্ডাকশন শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? এপাগগ। এরপরে আরোহের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়। এখন দেখো, আরোহ কিন্তু আমরা বারবার বলছি যে বিশেষ থেকে সার্বিকে যাওয়ার প্রক্রিয়া, তাই আশ্রয় বাক্য যে পরিমাণ ব্যাপক হবে সিদ্ধান্ত তার চেয়ে বেশি ব্যাপক হতে বাধ্য। এরপরে নবির উদ্দিন একটি অনুমান গঠন করে যার সিদ্ধান্ত বাক্যটি আশ্রয় বাক্য থেকে পরিমাণের দিক থেকে বেশি ব্যাপক, অর্থাৎ সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক।
আর এটা কেবলমাত্র কোন ক্ষেত্রে পসিবল বলো তো? সেটা হচ্ছে আরোহ যুক্তি বাক্যের ক্ষেত্রে। অবরোহ এতে কখনোই সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। তাই সঠিক উত্তর হচ্ছে আরোহ অনুমান। এখন আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম যে এই চ্যাপ্টারে মূলত আমাদের আরোহ কোনটা আরোহ অনুমান, কোনটা অবরোহ অনুমান বা অনুমান কত প্রকার বা কোনটা কোন অনুমানের বৈশিষ্ট্য, এ ধরনের প্রশ্ন থেকে বেশি প্রশ্ন করতে দেখা যায়। এখন আমরা একটু সৃজনশীল নিয়ে আলোচনা করি যে এই অধ্যায় থেকে আসলে কি ধরনের সৃজনশীল আসতে পারে। তো কলেজ পড়ুয়া মেয়ে লুনাকে নিয়ে তার বাবা ঢাকা আসেন চিকিৎসা নিতে। ঢাকা মেডিকেল থেকে রিকশাযোগে যাওয়ার পথে পেছন থেকে একটা বাস প্রচণ্ড গতিতে আঘাত করলে ঘটনাস্থলে বাবার মৃত্যু হয় এবং লুনা আহত হয়। লুনার মামা সান্ত্বনা দিয়ে বলেন, মা অস্থির হইও না, দেখো তোমার দাদা দাদি নানা নানি কেউ বেঁচে নেই, সবাইকে মরতে হবে। অপরদিকে চাচা সেলিম লুনাকে বলে যে সবাই মারা যাবে, আমিও একদিন মারা যাব, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা উদ্দীপক দেখলাম যেখানে লুনা তার বাবার সাথে ঢাকায় আসার পথে রিকশাযোগে সে যখন যাচ্ছিল তখন অ্যাক্সিডেন্ট হয় এবং তার বাবা মৃত্যুবরণ করে। এখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মামা একভাবে সান্ত্বনা দেয় এবং তার চাচা আরেকভাবে সান্ত্বনা দেয়। এখন ২ জনের সান্ত্বনা দেওয়ার পদ্ধতি কিন্তু আলাদা এবং সেইটা নিয়েই কিন্তু প্রশ্ন করা হয়েছে। প্রথমে বলা আছে যে অনুমান কাকে বলে? একটি জানা তথ্যের উপর ভিত্তি করে একটি অজানা বিষয় সম্পর্কে জানার যে মানসিক প্রক্রিয়া তাকে বলা হচ্ছে অনুমান। এরপরে অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হয় কেন? কেননা অবরোহ অনুমানের আশ্রয় বাক্য সার্বিক হয়। তাই যখন সার্বিক হয়, সার্বিক থেকে বিশেষে যাওয়া হয়। এ কারণে কিন্তু আশ্রয় বাক্য অপেক্ষা সিদ্ধান্ত কম ব্যাপক হয়। অনেক ক্ষেত্রে সমব্যাপক হতে পারে, কিন্তু কখনোই বেশি ব্যাপক হবে না। এরপরে আমরা দেখি যে উদ্দীপকে লুনার মামার উদাহরণটি কোন ধরনের অনুমান নির্দেশ করে। তাহলে লুনার মামার উদাহরণের দিকে যদি আমরা একটু খেয়াল করি যে তোমার দাদা মৃত্যুবরণ করেছে, তোমার দাদি মৃত্যুবরণ করেছে, নানা মৃত্যুবরণ করেছে, অতএব সবাই মারা যাবে। তাহলে আমরা কি দেখতে পারি যে এটা একটা আরোহ অনুমান, তাই না? অনুমানের গতি ঊর্ধ্বমুখী। আশ্রয় বাক্য অপেক্ষা সিদ্ধান্ত বেশি ব্যাপক, ঠিক আছে? অর্থাৎ সিদ্ধান্ত বেশি ব্যাপক থেকে কিন্তু ঊর্ধ্বমুখীভাবে বিশেষ হচ্ছে, অর্থাৎ বিশেষ থেকে সার্বিক। তাহলে উদ্দীপকে লুনার মামার উদাহরণটি আরোহ অনুমান নির্দেশ করে। ঠিক আছে, এখন তোমরা এটা প্রশ্নটা শুরু করতে পারো, উত্তরটা এভাবে শুরু করতে পারো যে লুনার মামার নির্দেশিত অনুমানকে আরোহ অনুমান বলা হচ্ছে। তারপরে তুমি আরোহ অনুমানের আসলে উদাহরণ দিতে পারো, বৈশিষ্ট্য লিখতে পারো। তারপরে চাইলে তোমরা সুন্দরভাবে আসলে আশ্রয় বাক্যগুলো গঠন করে দেখাতে পারো যে তোমার দাদা মারা গিয়েছেন, নানা মারা গিয়েছেন, দাদি মারা গিয়েছেন, অতএব সবাই মারা যাবেন। এক্ষেত্রে তারপরে তুমি সুন্দরভাবে আসলে পয়েন্ট আউট করতে পারো যেখানে অনুমানের গতি ঊর্ধ্বমুখী, বিশেষ থেকে সার্বিকে যাওয়া হয়েছে, এজন্য এটাকে আরোহ অনুমান বলা হচ্ছে। এক্ষেত্রে এভাবে যদি তুমি আশ্রয় বাক্য পয়েন্ট করে লিখতে পারো এবং আরোহ অনুমানের সবগুলো বৈশিষ্ট্য লিখতে পারো, তাহলে কিন্তু খুব ভালো একটা মার্ক পাওয়া সম্ভব। এবার ঘ নম্বর প্রশ্ন আমরা দেখি যে লুনার মামা এবং চাচা সেলিম সাহেবের উদাহরণের মধ্যে কোনটিকে তোমরা তুলনামূলক বেশি বাস্তবসম্মত বলে মনে করো? আচ্ছা, মামার উদাহরণটা তো আমরা দেখলাম, মামা মূলত আরোহ অনুমানকে নির্দেশ করেছে। এখন চাচার উদাহরণটার দিকে যদি আমরা একটু খেয়াল করে দেখি, চাচা কি বলছেন দেখেন যে সবাই মারা যাবে, আমিও একদিন মারা যাব। অর্থাৎ চাচা শুরু করছেন সবাই দিয়ে, তারপর নিয়ে আসছেন আমিও মারা যাব। তাহলে এটা হচ্ছে সার্বিক থেকে বিশেষ। এবং এটা হচ্ছে অবরোহ অনুমানের উদাহরণ। তাহলে সেলিম সাহেবের উদাহরণটা হচ্ছে অবরোহ অনুমান। তোমরা উত্তর করার শুরুতে দুইটা আগে দেখাবে যে মামার উদাহরণটাকে আরোহ অনুমান বলা হচ্ছে, তারপরে আসলে সংজ্ঞা দিবা, তারপরে তার চাচার যে উদাহরণটা সেটাকে অবরোহ অনুমান বলা হচ্ছে, সেটাকে এই আশ্রয় বাক্য হিসেবে তোমরা চাইলে সাজাইতে পারো অথবা চাইলে বৈশিষ্ট্যগুলো দিতে পারো। এখন আমাদের মূল প্রশ্নটা কি দেখো যে কোনটা বেশি বাস্তবসম্মত বলে মনে হচ্ছে? কোনটা বলো তো? নিঃসন্দেহে আরোহ অনুমান বেশি বাস্তবসম্মত। কেন? তখন তুমি পয়েন্ট
এই পয়েন্টটা নিয়ে আসবা যে আরোহ অনুমান হচ্ছে বস্তুগত প্রক্রিয়া, অর্থাৎ এখানে বস্তুগত সত্যতা অর্জন করা বাধ্যতামূলক, অর্থাৎ আমরা যে আশ্রয় বাক্যগুলো নিচ্ছি সেগুলো সবগুলোই বাস্তবসম্মত। অপরদিকে অবরোহ অনুমানটা হচ্ছে আকারগত প্রক্রিয়া, অর্থাৎ এখানে কেবলমাত্র নিয়ম মানলেই কিন্তু চলে। এখানে আশ্রয় বাক্যগুলা বাস্তবিকভাবে সত্য হোক আর না হোক, যদি নিয়ম অনুসারে সত্য হয় তাহলেই কিন্তু হবে। তাহলে খেয়াল করে দেখো, আরোহ অনুমানটাই কিন্তু বেশি বাস্তবসম্মত। এই পয়েন্টটা সুন্দর করে তুলে ধরে একটা উদাহরণ দিয়ে যদি আমরা ব্যাখ্যা করতে পারি তাহলে কিন্তু খুব ভালো একটা মার্ক আশা করা যায়। আশা করি তোমাদের এই এতক্ষণ ধরে ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। আর আশা করি যে তোমরা অনুমান সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়েছো। কিভাবে আসলে এমসিকিউ অ্যান্সার করতে হবে বা সৃজনশীল প্রশ্ন কি ধরনের আসতে পারে এবং প্রশ্ন আসার পরে উত্তর কিভাবে করতে হবে, এগুলো সবগুলোই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।